স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 347-এর জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল অর্থাৎ কিশোরনগর এস সদন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 6 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই বিভাগ ক, 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, সালোক সংশ্লেষ ঘটে দিনের বেলা। 2, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ফড়িং। 3, প্রদত্ত কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক? ট্রিপসিন। 4, O2 ও CO2 পরিবহন করা কোন রক্তকোষের কাজ? লোহিত রক্তকণিকা। কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? ফিতাকৃমি। বিভাগ খ, 2-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এ, একটি বাক্যে উত্তর দাও। 1, একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়। গুলঞ্চ। 2, গবলেট কোষ থেকে কি খরিত হয়? শ্লেষা বা মিউকাস। 3, অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম লেখো। কই মাছ। বিয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1, ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে? এবি। 2, প্রাণী পুষ্টির শেষ পর্যায়কে বহিষ্করণ বলে। 3, নেফ্রন হল বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক। সিয়ের দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1, মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত। মিথ্যা। 2, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। সত্য। 3, বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে। সত্য। ডিয়ের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1, অর্ধবেদ্য পর্দা অভিস্রবণ। 2, গ্লাইকোলাইসিস ইএমপি পথ। 3, গোলকৃমি অন্তঃপরজীবী। 4, হৃৎপিণ্ডের প্রসারণ ডায়াস্টোল। বিভাগ গতে রয়েছে 3-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1, সালোক সংশ্লেষে জলের 2টি ভূমিকা লেখো। প্রত্যেকের টেক্সট বইয়ে তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। সালোক সংশ্লেষে জলের ভূমিকা। 1, জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি অন্যতম কাঁচামাল। 2, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। OH- আয়নের ইলেকট্রন ক্লোরোফিল অণুকে প্রদান করে। 2-এর দাগে ক্রেবস চক্রকে TCA চক্র বলে কেন? রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 293 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ বর্তমান থাকে, তাই ক্রেবস চক্রকে TCA অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। 3-এর দাগে BMR এর সংজ্ঞা দাও। সহায়িকার 312 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় তাকে মৌলবিপাক হার বা BMR বলে। 4, মানবদেহে লসিকার 2টি ভূমিকা লেখো। তোমাদের টেক্সট বইয়ে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। লসিকার ভূমিকা: 1 নম্বর, লসিকা কলাকোষে পুষ্টি সরবরাহ করে। 2, লসিকা রক্তজালক থেকে অক্সিজেনকে কলাকোষে সরবরাহ করে। 5-এর প্রশ্ন, এসে নোডকে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বলে কেন? সহায়িকার 339 পাতায় পাবে। এসে নোড প্রতি মিনিটে 70 থেকে 80 বার হৃৎস্পন্দনের আবেগ সৃষ্টি করে, যা হৃৎপিণ্ডকে 70 থেকে 80 বার অথবা গড়ে 72 বার প্রতি মিনিটে স্পন্দিত করে। এজন্য এসে নোডকে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বা পেসমেকার বলে। সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব: অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। 1 নম্বর, অ্যালকোহল বা সুরা প্রস্তুতিতে। 2 নম্বর, গবেষণাগারে এবং চিকিৎসা বিজ্ঞানে বহুল ব্যবহৃত ইথাইল অ্যালকোহল উৎপাদনে। কোন পাচক রসে কোনো উৎসেচক থাকে না? পিত্তরসে। এর একটি কাজ লেখো। এটি চর্বি জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে। বিভাগ ঘতে রয়েছে 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি দেখাও। এ, ত্রিপত্র কপাটিকা। বি, মহাধমনী। সি, ডান অলিন্দ। ডি, ফুসফুসীয় শিরা।
সহায়িকার 362 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তো এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। আঁকার পরে এখানে ডানলিন্দ, ত্রিপত্র কপাটিকা, ফুসফুসীয় শিরা এবং মহাধমনী এই 4টি অংশ তোমাদের চিহ্নিত করতে হবে। অতবার প্রশ্নে রয়েছে একটি নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এ বাউম্যানস ক্যাপসুল, বি গ্লোমেরুলাস, সি দূরবর্তী সংবর্তনালিকা, ডি হেনলির লুপ। 384 পাতায় পেয়ে যাবে সহায়িকার। এই ছবিটা তোমাদের অঙ্কন করতে হবে এবং তারপর গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুল, দূরবর্তী সংবর্তনালিকা ও হেনলির লুপ এই 4টি অংশ প্রধানভাবে চিহ্নিত করতে হবে। 2-এর দাগে রয়েছে মানুষের প্রশ্বাস কৌশল বর্ণনা করো। সহায়িকার 278 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। মানুষের প্রশ্বাস কৌশল বর্ণনা করো। মানুষের শ্বাসক্রিয়া প্রধানত 2টি পর্যায়ে ঘটে। পর্যায় 2টি হলো 1 প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, 2 নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। প্রশ্বাস যে যান্ত্রিক প্রক্রিয়ায় পরিবেশ থেকে ফুসফুসে বিশুদ্ধ বায়ু অর্থাৎ বেশি অক্সিজেনযুক্ত বায়ু প্রবেশ করে তাকে প্রশ্বাস বলে। প্রশ্বাস প্রক্রিয়া, প্রশ্বাস ক্রিয়া সক্রিয় পদ্ধতি। এই প্রক্রিয়ার পর্যায়ক্রমিক ঘটনাগুলি হলো 1 প্রশ্বাসকালে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, 2 বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মধ্যবর্তী স্থানে অবস্থিত গম্বুজ আকৃতির মধ্যচ্ছদা সংকুচিত হয়, 3 সংকুচিত মধ্যচ্ছদা সোজা হয়ে উদর গহ্বরের দিকে নেমে আসে, ফলে বক্ষ গহ্বরের আয়তন নিচের দিকে বৃদ্ধি পায়, 4 বহিস্থ ইন্টারকস্টাল পেশির সংকোচনের ফলে স্টার্নাম এবং পঞ্জরাস্থি সামনে, পাশে ও ওপরের দিকে সরে যায়, ফলে বক্ষ গহ্বরের আয়তন সামগ্রিকভাবে বৃদ্ধি পায়, 5 বক্ষ গহ্বরে আয়তন বৃদ্ধির ফলে ফুসফুসের আয়তন বৃদ্ধি ঘটে, 6 ফুসফুসের আয়তন বৃদ্ধির ফলে ফুসফুস মধ্যস্থ বায়ুর চাপ কমে যায় এবং বায়ুমণ্ডলের উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে বিশুদ্ধ বাতাস অর্থাৎ বেশি অক্সিজেনযুক্ত শ্বাসনালী পথে ফুসফুসে প্রবেশ করে। মন্তব্য ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় সংলগ্ন রক্তজালকের রক্তে প্রবেশ করে এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুথলিতে প্রবেশ করে। এরপরে আমরা দেখে নেব ব্যাপন ও অভিস্রবণের মধ্যে 2টি পার্থক্য। এটা তোমরা সহায়িকার 268 পাতায় পেয়ে যাবে। ব্যাপন অভিস্রবণের পার্থক্য 1 নম্বর বিষয় হলো পর্দার উপস্থিতি। ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন হয় না, অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। 2 নম্বর বিষয় হলো পদার্থ। ব্যাপনে পদার্থের সমস্ত রূপের অর্থাৎ কঠিন, তরল ও গ্যাসীয়র মধ্যে ঘটে, অভিস্রবণ কেবলমাত্র দ্রবণের ক্ষেত্রে ঘটে। অতবার প্রশ্নে রয়েছে রক্ততঞ্চন পদ্ধতিটি বর্ণনা করো। সহায়িকার 337 পাতায় পাবে রক্ততঞ্চন পদ্ধতি। রক্ততঞ্চন প্রক্রিয়াটি একটি দ্রুত সংঘটিত ধারাবাহিক পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়া। এই প্রক্রিয়াটি 13টি ফ্যাক্টরির উপস্থিতিতে ঘটে এবং 2 থেকে 5 মিনিটে সম্পন্ন হয়। রক্ততঞ্চন প্রক্রিয়ার পর্যায়সমূহ 1 নম্বর পর্যায় 1 ক্ষতস্থান থেকে রক্তপাতের সময় ক্ষতিগ্রস্ত কলাকোষ ও রক্তস্থিত অনুচক্রিকা রক্তবাহের ওই ক্ষত অংশের সংস্পর্শে ভেঙে যায় এবং ক্ষতস্থান থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত করে। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রথ্রম্বিন নামক উৎসেচক গঠন করে। ক্ষতস্থান এবং বিনষ্ট অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন প্লাস Ca2+ থেকে প্রথ্রম্বিনেজ। পর্যায় 2 ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রথ্রম্বিনেজ হেপারিনের ক্রিয়া বিনষ্ট করে এবং রক্তরসস্থিত প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রথ্রম্বিন প্লাস Ca2+ থেকে প্রথ্রম্বিনেজ দিলে থ্রম্বিনে পরিণত হয়। 3 নম্বর হচ্ছে পর্যায় 3 সক্রিয় থ্রম্বিন উৎসেচক রক্তরসস্থিত ফাইব্রিনোজেনকে ভিটামিন K এবং Ca2+ এর উপস্থিতিতে ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন তন্তুর পলিমার জালকাকারে বিন্যস্ত হয় ও রক্তস্থিত লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা ফাইব্রিন জালে আবদ্ধ হয়। এর ফলে ক্ষতস্থানে রক্ত অর্ধকঠিন জেলির মতো থকথকে পদার্থে পরিণত হয় ও রক্ততঞ্চন ঘটে। থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন প্লাস Ca2+ প্লাস ভিটামিন K থেকে ফাইব্রিন এবং এটাই হচ্ছে রক্ততঞ্চন। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। বক্তব্যটি ব্যাখ্যা করো। সহায়িকার 252 পাতায় আছে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা। বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেছেন কারণ 1 বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় উদ্ভিদ রস স্থিতিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে, এর ফলে গাছের মৃত্যু ঘটে। 2 অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষ রসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয় যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 3 বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ শীতল হয় ও রসের উৎস্রোত ঘটে এবং জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদে সমস্যা তৈরি করে বলেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে গণ্য করা হয়। পরের প্রশ্নে রয়েছে মানব ক্ষুদ্রান্ত্রে কিভাবে খাদ্য পরিপাক ঘটে। সহায়িকার 310 পাতায় তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। ক্ষুদ্রান্ত্রে প্রথমে
কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয় সেটা দেখব। এই অংশে অর্থাৎ ক্ষুদ্রান্ত্র অংশে বলা হচ্ছে অগ্নাশয় রস ও আন্ত্রিক রসের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক সম্পন্ন হয়। অগ্নাশয় রস দ্বারা পরিপাক। সিদ্ধ অথবা অসিদ্ধ শ্বেতসার ক্ষুদ্রান্ত্রে এসে পৌঁছালে অগ্নাশয় রস অ্যামাইলেজের সঙ্গে মিশে পরিণত হয় মল্টোজে। শ্বেতসার তার মধ্যে অ্যামাইলেজ তৈরি হচ্ছে মল্টোজ। বি হচ্ছে আন্ত্রিক রসের দ্বারা পরিপাক। আন্ত্রিক রসের মল্টেজের সহায়তায় মল্টোজ ভেঙে গিয়ে 2 অণু গ্লুকোজে পরিণত হয়। এছাড়া আন্ত্রিক রসের সুক্রেজ দ্বারা সুক্রোজ, ল্যাকটেজ দ্বারা ল্যাকটোজ সরল রূপে পরিণত হয়। মল্টোজ তাতে মল্টেজ দিলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ তৈরি হয়। সুক্রোজের মধ্যে সুক্রেজ দিলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হয়। ল্যাকটোজের সাথে ল্যাকটেজের বিক্রিয়ায় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত হয়। এরপর প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক। ক্ষুদ্রান্ত্রের গ্রহণী অংশে পাকস্থলী থেকে আসা আংশিক পাচিত খাদ্যবস্তু, যকৃৎ থেকে আসা পিত্ত, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস এবং ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীর থেকে নির্গত আন্ত্রিক রসের সঙ্গে মিশ্রিত হয়। অগ্নাশয় রস দ্বারা পরিপাক। অগ্নাশয় রসে ট্রিপসিন ও কাইমোট্রিপসিন থাকে, যা পেপটোন ও অপাচিত প্রোটিনকে নিম্ন পেপটাইডে পরিণত করে। প্রোটিন তার মধ্যে ক্ষারীয় পরিবেশ দিলে অ্যালকালি মেটাপ্রোটিন তৈরি হয়। তার মধ্যে ট্রিপসিন দিলে প্রোটিওজ, ট্রিপসিন দিলে আবার পেপটোন, আবার ট্রিপসিনে পলিপেপটাইড, আবার সেটা থেকে তৈরি হচ্ছে অ্যামিনো অ্যাসিড। বি হচ্ছে আন্ত্রিক রস দ্বারা পরিপাক। আন্ত্রিক রসের ইরেপসিন নিম্ন পেপটাইডকে শোষণ উপযোগী অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। নিম্ন পেপটাইড তার মধ্যে পলিপেপটাইড আর ডাইপেপটাইড রয়েছে, তাতে যদি ইরেপসিন দেওয়া হয় তাহলে সেটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। স্নেহ জাতীয় অর্থাৎ চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রে সরল শোষণ উপযোগী ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। তো এক্ষেত্রে ক্ষুদ্রান্ত্রের পরিপাকটা কীরকম হচ্ছে না, অর্ধপাচিত খাদ্য উপাদান ক্ষুদ্রান্ত্রে এসে পৌঁছালে সেখানে উপস্থিত অগ্নাশয় রসের সঙ্গে খাদ্যাংশ মিশে গিয়ে অগ্নাশয় ও আন্ত্রিক রস থেকে নিঃসৃত লাইপেজ উৎসেচক ফ্যাটের অবদ্রব্যের উপর ক্রিয়া করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপন্ন করে। ফ্যাট তার মধ্যে লাইপেজ দিলে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। স্থূলত্বের কারণ ও লক্ষণ লেখো। স্থূলত্বের কারণ। স্থূলতা পরিলক্ষিত হয় যখন গৃহীত ক্যালোরি বা শক্তির পরিমাণ শারীরবৃত্তীয় কাজে ব্যয়িত শক্তি অপেক্ষা অধিক হয় এবং বাড়তি ক্যালোরি বা শক্তি শরীরে অ্যাডিপোজ কলারূপে সঞ্চিত হয়। লক্ষণ। স্থূলতা বলতে বোঝায় প্রকৃত বা আদর্শ ওজন অপেক্ষা 20% বেশি ওজন, যেমন ওজন বৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি, হৃদরোগ, ডায়াবেটিস, ফুসফুসে অক্সিজেন গ্রহণের পরিমাণ হ্রাস, মধ্যচ্ছদার সঞ্চালন হ্রাস ইত্যাদি হলো স্থূলতার লক্ষণ। অতবার প্রশ্নে রয়েছে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 3টি কৌশল বর্ণনা করো। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা তোমাদের টেক্সট বই পেয়ে যাবে। বেশিরভাগ উদ্ভিদ রেচন পদার্থ অপসারণ করতে পারে না। তারা রেচন পদার্থগুলিকে বিভিন্ন কেলাস ও কোলয়েড রূপে বিভিন্ন অঙ্গে সাময়িকভাবে জমিয়ে রাখে। কতিপয় উদ্ভিদ প্রধানত পত্রমোচন, বাকলমোচন ও ফলমোচন করে তাদের রেচন পদার্থগুলোকে অপসারণ করে। এক পত্রমোচন পর্ণমোচী উদ্ভিদ যেমন শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ ইত্যাদি বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। বহু বর্ষজীবী চিরহরিত উদ্ভিদ সারা বছর ধরে অল্প বিস্তর পাতা জড়িয়ে রেচন পদার্থ ত্যাগ করে। 2 বাকলমোচন। কোনো কোনো উদ্ভিদ যেমন অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছ বাকল বা ছালমোচনের মাধ্যমে ত্বকে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে ফলমোচন। লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে। ওইসব উদ্ভিদ পরিণত ফলমোচন করে দেহ থেকে রেচন পদার্থ অপসারণ করে। তরুক্ষীর ও গোঁদের একটি করে অর্থকরী গুরুত্ব লেখো। তরুক্ষীরের অর্থনৈতিক গুরুত্ব বা অর্থকরী গুরুত্ব। 1. পেঁপে গাছের তরুক্ষীর প্যাপাইন নামক পদার্থ প্রোটিন পরিপাকে সাহায্য করে। গোঁদের অর্থকরী গুরুত্ব হলো গোঁদ আঠা রূপে বই, বাঁধাই ও কাঠ শিল্পে ব্যবহৃত হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটুও যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।